গত কয়েকদিন বাংলাদেশে যা ঘটছে তা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন সহিংস ঘটনা নয়। এই ঘটনাগুলো একসাথে আমাদের সামনে এমন কিছু প্রশ্ন তুলে ধরছে যেগুলো দক্ষিণ এশিয়ার রাজনীতি, কূটনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের প্রতিক্রিয়া বা বলা ভালো প্রতিক্রিয়ার অনুপস্থিতি এই প্রশ্নগুলিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশে মব ভায়োলেন্স, ধর্মীয় গুজব থেকে সহিংসতা, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং একই সাথে ভারতবিরোধী আবহ সব মিলিয়ে পরিস্থিতি একটি স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নীরবতা অনেকের কাছেই স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এই নীরবতা কি কৌশলগত, নাকি রাজনৈতিক হিসাবের অংশ, নাকি ভারত সরকার অপেক্ষা করছে পরিস্থিতি নিজে থেকে শান্ত হওয়ার জন্য? এই প্রশ্নগুলো শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত নয়, বরং এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উপর। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে যা দেখা যাচ্ছে, যে ক্ষোভ প্রকাশ পাচ্ছে, তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি তীব্র। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার জন্য আমাদের প্রথমে একটি নির্মম ঘটনার দিকে তাকাতে হবে। দীপু চন্দ্র দাস মাত্র 25 বছর বয়সী একজন হিন্দু কারখানা শ্রমিক। ময়মনসিংহ জেলার একটি শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় তিনি কাজ করতেন। একটিমাত্র গুজব, মাত্র একটি গুজবই এই যুবকের জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অভিযোগ ছড়ানো হয় যে দীপু দাস নাকি ধর্মীয় অবমাননাকর মন্তব্য করেছেন। তবে এই অভিযোগ এখনও যাচাই করা হয়নি, কোনো প্রমাণও সামনে আসেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে গুজব ছড়াতে সময় লাগে না। কয়েক ঘন্টার মধ্যেই একটি উত্তেজিত জনতা জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই তা সহিংসতার রূপ নেয়। দীপু দাসকে প্রকাশ্যে রাস্তায় মারধর করা হয়। এরপর যা ঘটে তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি প্রতীক সহিংসতা। তার দেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়, দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগানো হয় এবং এই পুরো ঘটনাটি শত শত মোবাইল ফোনে রেকর্ডও করা হয়। এই ভিডিওগুলো শুধু বাংলাদেশের ভিতরেই নয়, সীমান্ত পেরিয়ে ভারতেও ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এই ঘটনা আমাদের একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। বাংলাদেশ কি ধীরে ধীরে এমন এক পথে হাঁটছে যেখানে গুজব আর ধর্মীয় উত্তেজনা আইন ও যুক্তিকে ছাপিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের দিকেও তাকাতে হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ একটি রূপান্তরকালীন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বহু বছর ধরে শেখ হাসিনার শাসন নিয়ে নানান সমালোচনা থাকলেও একটি বিষয় অস্বীকার করা যায় না, চরমপন্থী গোষ্ঠীগুলি তার শাসনকালে নিয়ন্ত্রিত ছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারেনি। আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে বিভিন্ন প্রান্তিক ও চরমপন্থী শক্তি। এর ফলে সংখ্যালঘুদের উপর আক্রমণ, সংবাদ মাধ্যমের উপর হামলা এবং রাজনৈতিক সহিংসতা একসাথে দেখা যাচ্ছে। এবং এই সহিংসতার একটি বড় দিক হল ভারত বিরোধী মনোভাবের দ্রুত বৃদ্ধি। এই প্রেক্ষাপটে উঠে আসছে আরেকটি বড় নাম, ওসমান হাদি, একজন ছাত্র নেতা যিনি সাম্প্রতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ধীরে ধীরে নিজেকে একটি বড় রাজনৈতিক মুখ হিসেবে তুলে ধরেছিলেন। ঢাকার প্রচারণার সময় তার উপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, কলকাতা এত কাছাকাছি থাকা সত্ত্বেও কেন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো? এই প্রশ্ন শুধু চিকিৎসার নয়, এটি দুটি দেশের পারস্পরিক আস্থার প্রশ্ন। কয়েকদিন পরেই সিঙ্গাপুরেই ওসমান হাদির মৃত্যু হয়। এরপর বাংলাদেশে ক্ষোভ বিক্ষোভের মতো ছড়িয়ে পড়ে। এই ক্ষোভের লক্ষ্যবস্তু হল সংবাদ মাধ্যম, কূটনৈতিক স্থাপনা এবং শেষ পর্যন্ত ভারত। ঢাকায় ও চট্টগ্রামে সহিংসতা, অগ্নিসংযোগ এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। দুটি প্রভাবশালী সংবাদপত্র ডেইলি স্টার এবং প্রথম আলো এই হামলার শিকার হয়। এই সংবাদপত্রগুলিকে অনেক চরমপন্থী গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ভারতপন্থী বলে আক্রমণ করে আসছে। ওসমান হাদির মৃত্যুর পর সেই ক্ষোভ আরও উগ্র রূপ নেয়। ভারতের বিরুদ্ধে অভিযোগ ওঠে হত্যাকারীরা নাকি ভারতে পালিয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। কিন্তু রাজনীতিতে অনেক সময় সত্যের চেয়ে বিশ্বাসই বেশি শক্তিশালী হয়। বাংলাদেশের রাস্তায়, সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক বক্তৃতায় ভারতকে দায়ী করা শুরু হয়। ওসমান হাদি নিজেও তার বক্তৃতায় বারবার ভারত ও বাংলাদেশের সম্পর্কের সমালোচনা করতেন। সীমান্ত নির্বাচন, রাজনৈতিক আশ্রয়, এই সব বিষয়কে কেন্দ্র করে তিনি ভারতকে একটি প্রভাবশালী এবং হস্তক্ষেপকারী প্রতিবেশী হিসেবে তুলে ধরতেন। এই বক্তব্যে তার জনপ্রিয়তা বাড়লেও কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছিল। এই উত্তেজনার মধ্যেই বাংলাদেশ এগোচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের দিকে। আগামী ফেব্রুয়ারিতে শুধু নির্বাচন নয়, একটি সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোট হওয়ার কথা। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ভূমিকা বাড়ানো এবং সংসদে কাঠামো বদল, সব মিলিয়ে এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণ করবে। এই কারণেই সাম্প্রতিক সহিংসতাকে অনেক বিশ্লেষক কেবল আকস্মিক বলছেন না,
তারা বলছেন এই অস্থিরতা পরিকল্পিত হতে পারে নির্বাচন ও গণভোটকে বানচাল করার জন্য। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কঠোর বার্তা দিতে বাধ্য হয়েছে। মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন জনতা যেন আইন নিজের হাতে না নেয়। সংখ্যালঘু সাংবাদিক কিংবা কূটনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিছু গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এটি কি যথেষ্ট? এখন প্রশ্ন আসে ভারতের ভূমিকায়। এত বড় ঘটনা ঘটার পরেও ভারত সরকার প্রকাশ্যে কিছু বলছে না কেন? এই নীরবতা কি কূটনৈতিক সংযম নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব? ভারতের ভিতরেও একটি বাস্তবতা আছে। সংখ্যালঘুদের ওপর সহিংসতা, গুজবের ভিত্তিতে লিঞ্চিং, এই অভিযোগগুলো ভারত নিজেও এড়াতে পারে না। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রশ্ন তুললে পাল্টা প্রশ্ন যে আসবেই, আর এটা ভারত সরকার জানে। আরেকটি দিক হলো অভ্যন্তরীণ রাজনীতি। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন, সীমান্ত রাজনীতি, ভোট ব্যাংক, এই সব কিছুই ভারতের সিদ্ধান্তকে প্রভাবিত করে। অনেক বিশ্লেষকদের মতে এই নীরবতা সম্পূর্ণ অরাজনৈতিক নয়, কিন্তু এই কৌশলগত নীরবতার সবচেয়ে বড় মূল্য দিচ্ছে কারা? বাংলাদেশের সাধারণ মানুষ, সংখ্যালঘুরা, এমনকি সাংবাদিকরা এবং সেই তরুণ সমাজ যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। বাংলাদেশ আজ এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। একদিকে গণতান্ত্রিক সংস্কারের সুযোগ, অন্যদিকে অস্থিরতা ও চরমপন্থার ঝুঁকি। এই সময়টাই দায়িত্বশীল আচরণ সবচেয়ে জরুরি। সংখ্যালঘুদের ওপর হামলা কোনো রাজনৈতিক লক্ষ্য পূরণ করে না, বরং তা একটি দেশের নৈতিক অবস্থানকে দুর্বল করে। এইভাবে প্রতিবেশী দেশের বিরুদ্ধে অন্ধ ক্ষোভ বাস্তব সমস্যার সমাধান করে না। ভারতের জন্য এটি একটি পরীক্ষার সময়। নৈতিক অবস্থান, কূটনৈতিক সংযম এবং আঞ্চলিক স্থিতিশীলতা, এই তিনের মধ্যে ভারসাম্য খুঁজে বের করা সহজ নয়, কিন্তু নীরবতা সবসময় সবচেয়ে নিরাপদ পথ নয়। বাংলাদেশের আগামী 2 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোট শুধু একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সহিংসতা যদি এই প্রক্রিয়াকে গ্রাস করে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের ভবিষ্যৎ। এই কারণেই দায়িত্ব শুধু সরকারের নয়, দায়িত্ব নাগরিকদেরও। গুজবে কান না দেওয়া, আইন মেনে চলা, ভিন্ন মতকে সহ্য করা, এই মূল্যবোধগুলোই একটি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আজ ভয় ও অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু এই লড়াই একা তাদের নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয়ের লড়াই। একটি বহুত্ববাদী রাষ্ট্র কি তার চরিত্র ধরে রাখতে পারবে? সেটাই এখন বড় প্রশ্ন। ইতিহাস সাক্ষী, সহিংসতা কখনো বিপ্লবকে সফল করে না, বরং তা বিপ্লবকে দুর্বল করে তোলে। বাংলাদেশের তরুণ সমাজ যদি সংযম দেখাতে পারে, যদি তারা গণতান্ত্রিক পথেই এগোয়, তাহলে এই সংকট অতিক্রম করা সম্ভব। এই সময়টা দোষারোপের নয়, এই সময়টা আত্মসমালোচনার। রাষ্ট্র, সরকার, সমাজ, সবার। কারণ এই লড়াই শুধু একটি সরকারের নয়, এটি একটি দেশের ভবিষ্যতের লড়াই। বাংলাদেশের সামনে এখন 2টি পথ। একটি পথ হলো অস্থিরতা, প্রতিশোধ আর বিভাজনের। আরেকটি পথ সংবিধান, নির্বাচন এবং শান্তিপূর্ণ পরিবর্তনের। কোন পথ বেছে নেওয়া হবে, সেটাই আগামী ইতিহাস লিখবে। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিদিনই এই রকম নীরব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি, যেগুলো খবরের শিরোনামে আসে না।